Hello, friends. Assalamu alaikum. This is Fark Ahmed from IELTS English Express. Friends, আজকে আমরা লাইভে চলে আসলাম। আমরা আজকে IELTS রাইটিং নিয়ে কিছু কথাবার্তা বলবো, ফান্ডামেন্টাল টিপসগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের অনেক ক্যান্ডিডেটস IELTS রাইটিং নিয়ে খুবই চিন্তায় আছে, কারণ দেখা যায় যে তারা লিসেনিং বলো বা রিডিং বলো বা স্পিকিংয়েও তারা তাদের এক্সপেক্টেড স্কোর করে নিতে পারে, কিন্তু রাইটিং নিয়ে যত সমস্যা, রাইটিংয়ে কিছুতেই তারা তাদের এক্সপেক্টেড স্কোর করতে পারছে না। আজকে আমাদের এই লাইভে আসার পিছনে একটাই কারণ, যে আমরা কিভাবে রাইটিংয়ে 7+ তুলতে পারি সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দিব। শুরুতেই আমরা জেনে নিব যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বা তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। তোমরা যেখান থেকে আমাকে দেখে থাকো বা আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদের আইএলটিএস রাইটিং সংক্রান্ত যে ধরনের প্রবলেম থাকুক না কেন, তোমার বর্তমান অবস্থা, তুমি কেমন স্কোর করছো, কি আসে বিষয়, সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো। ডেফিনেটলি আমি চেষ্টা করব তোমার স্কোরটা কিভাবে ইনক্রিজ করা যায় সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্য। যাই হোক, আমরা শুরুতেই রাইটিং মডিউল নিয়ে যদি কিছু কথা বলতে যাই, তাহলে আমাদের জানতে হবে যে রাইটিং মডিউলটা মূলত কি এবং সেখানে আমাদেরকে কি করতে বলা হয় বা আমাদের কাজটা কি সেখানে। আমরা জানি যে রাইটিং মডিউলের জন্য আমাদের 1 ঘন্টা সময় নির্ধারণ করা থাকে এবং সেখানে 2টা টাস্ক দেওয়া থাকে আমাদের জন্য, 2টা টাস্ক। এবং টাস্ক 1 জন্য আমাদেরকে সময় দেওয়া হয় 20 মিনিটস এবং টাস্ক 2 এর জন্য সময় দেওয়া হয় 40 মিনিটস। এই 20 মিনিটস এবং 40 মিনিটসের মধ্যে আমাদেরকে 2টা টাস্ক কমপ্লিট করতে হয়। তো আমাদের টাস্ক 1-এ কি থাকে এবং টাস্ক 2-তে কি থাকে সে বিষয়ে একটু ফোকাস করি। আমরা টাস্ক 1-এ এখানে আমাদের 2 ধরনের টেস্ট সিস্টেম রয়েছে, তোমরা জানো যে একটা হচ্ছে জিটি, অর্থাৎ জেনারেল ট্রেনি যারা পরীক্ষা দিবে, জিটি পরীক্ষা দিবে, তাদের জন্য এক ধরনের কিছুটা রাইটিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আছে, আর একাডেমিক যারা, তাদের জন্য রাইটিংয়ের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। তো আমরা যদি প্রথমে জিটির কথা বলি, জিটি ক্যান্ডিডেটসরা রাইটিংয়ের ক্ষেত্রে টাস্ক 1-এ একটা ফর্মাল লেটার পাবে, তাদেরকে একটা ফর্মাল লেটার কমপ্লিট করতে বলা হবে, আর টাস্ক 2-তে একটা এসে রেটিং পাবে। তেমনি যারা একাডেমিক পরীক্ষা দিবে, একাডেমিক ক্যান্ডিডেটসরা, ওরা টাস্ক 1-এ একটা গ্রাফ চার্ট পাবে এবং টাস্ক 2-তে একটা এসে রেটিং পাবে। অর্থাৎ এসে রেটিং দুটো মডিউলের জন্যই সেম, যেটা জিটির জন্য এসে রেটিং থাকবে টাস্ক 2-তে এবং একাডেমিকের জন্য টাস্ক 2-তে এসে রেটিং থাকবে। শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে টাস্ক 1-এর ক্ষেত্রে জিটি যারা, ওরা মূলত একটা ফর্মাল লেটার পাবে, আমি আবারও বলছি, এবং যারা একাডেমিক পরীক্ষা দিবে তারা একটা গ্রাফ চার্ট সমাধান করতে হবে। এক্ষেত্রে টাইম, আবারও বলছি, টাইম হচ্ছে কত? টাস্ক 1-এর জন্য 20 মিনিটস এবং টাস্ক 2-এর জন্য 40 মিনিটস। আচ্ছা, সো ফ্রেন্ডস, তোমরা আমাকে কমেন্টস করতে পারো, তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের কোথায় প্রবলেম, কোথায় কিভাবে তোমাদেরকে স্কোর ইনক্রিজ করা যায়, বা কি ধরনের পরামর্শ দিলে তোমরা তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে স্কোর বাড়াতে পারবো, সেই বিষয়ে আমাকে তোমরা কোশ্চেন করতে পারো। আমি চেষ্টা করব আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা যদি শুরুতেই টাস্ক 1 নিয়ে কথা বলি, তাহলে সেখানে আমাদের একাডেমিকের জন্যই বলি যে আমাদেরকে একটা গ্রাফ চার্ট সমাধান করতে বলা হয় একাডেমিকের ক্ষেত্রে। তো আমরা অনেক ক্যান্ডিডেটস এই গ্রাফ চার্ট সমাধান করতে গিয়ে ঝামেলায় পড়ে যাই, অর্থাৎ আমরা বুঝতেই পারি না যে আমরা এই গ্রাফ চার্টটা কিভাবে সমাধান করব। তো আমাদের একটা কথা হচ্ছে কি ফ্রেন্ডস, আসলে আমাদেরকে জানতে হবে যে গ্রাফ চার্টটা মূলত কিভাবে আমরা করব। মূলত এই জিনিসটা আগের থেকে আমাদেরকে জানা দরকার আছে।
যে আমি কিছুই জানি না কিভাবে আমাকে কাজ করতে হবে, কিভাবে সেটা লিখতে হবে, এ ব্যাপারে আমার যদি কিছুই জানা না থাকে, তাহলে তো আমি যা ইচ্ছা তা লিখে দিলে তো এখানে স্কোর আসবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই ফ্রেন্ডস, যে সব লেখা লেখা নয়, সব লেখা লেখা নয়। আইএলস লেখক পরীক্ষা করার জন্য নয়। এটা যেহেতু একটা টিপস এবং টেকনিক্সের খেলা, এখানে নিশ্চয়ই কিছু টিপস এবং টেকনিক্স তোমাকে অবলম্বন করতে হবে। আর এই টিপস এবং টেকনিক্সগুলো জানতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, সেগুলো সম্পর্কে স্টাডি করতে হবে, যে আমি কোন মডিউলের ক্ষেত্রে কি ধরনের টিপস অ্যাপ্লাই করব। তো আমরা যদি টাস্ক 1-এর কথা বলতে চাই, সেখানে আমাদেরকে, আমরা আগেই বলেছি, একটা গ্রাফ চার্ট থাকবে। এই গ্রাফ চার্টটা আমাদেরকে সলভ করতে হবে। এখানে আমি অ্যান্সারটা কিভাবে করব, আমাদের অ্যান্সার করার জন্য গ্রাফ চার্টের সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোশ্চেনটা আমরা ভালো করে পড়ব, কোশ্চেনটা ভালো করে পড়বো, কোশ্চেনটা ভালো করে বুঝবো। হ্যাঁ, আমি এটা অবশ্যই বলবো যে তোমরা গ্রাফ চার্টটা তো দেখবে, চার্টটা তো দেখতেই হবে, সেখানে কোথায় কি আছে না আছে সেটা তো আমরা দেখবই। তবে তার আগে আমার কাজ হচ্ছে কোশ্চেনটা আমি ভালো করে পড়বো। কোশ্চেনটা ভালো করে পড়ার পরে আমরা গ্রাফটা দেখব, দেখে আমাদের একটা আইডিয়া আমরা গ্যাদার করার চেষ্টা করব যে মূলত এখানে কোন কোন বিষয়ের উপরে ফোকাস করা হয়েছে। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা আমাকে কমেন্টস করতে পারো, তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাকে জানাতে পারো। আচ্ছা, তো আমরা মেহেদী হাসান সৈকত, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং মেহেদী হাসান। আমরা, তোমার যদি কোনো কোশ্চেন থাকে আইএলস রাইটিং এর ব্যাপারে, তুমি আমাকে কোশ্চেন করতে পারো, বা তুমি কমেন্টসে লিখে জানাতে পারো তোমার কোনো উইকনেস থাকলে। আচ্ছা, তো আমরা এখন তাহলে আমাদের গ্রাফ চার্টটা আমরা কিভাবে সমাধান করছি, আমরা গ্রাফ চার্টটা সমাধান করব। প্রথমে আমাদের এখানে একটা বিষয় আমি না বললেই নয়, যে আসলে এই টাস্ক 1-এ আমরা মূলত কয়টা প্যারা লিখব, কয়টা প্যারা লিখলে আমার অ্যান্সারটা সঠিক হবে। এখানে আমার তো মন গড়া প্যারা লেখার কোনো সুযোগ নেই। আমি তো মন গড়া প্যারা লিখতে পারবো না, যে না আমি বুঝেও লিখলাম না বুঝেও লিখলাম, ওই ধরনের থিঙ্কিং নিয়ে থাকার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদেরকে মূলত জানতে হবে যে এখানে প্যারা কয়টা হবে। ফার্স্ট অফ অল, গ্রাফ চার্টের ক্ষেত্রে আমরা ক্লিয়ার বলতে চাই যে এখানে প্যারা হবে মোট তিনটা প্যারা হবে গ্রাফ চার্টের ক্ষেত্রে। একাডেমিক স্টুডেন্টদের জন্য আমি ক্লিয়ার বলতে চাই যে যারা একাডেমিক পরীক্ষা দিবে, টাস্ক 1-এ যে গ্রাফ চার্টটা পাবে সেখানে প্যারা হবে মোট 3টা। আচ্ছা, তাহলে এখন আমরা কোন প্যারাতে কি দিচ্ছি সেটা আমাদেরকে জানতে হবে। যে আমি তো প্যারা 3টা বলেই ফেললাম, তাহলে কোন প্যারাতে আমি কি লিখব। আমি একটা চার্ট, আমাকে একটা কোশ্চেন দিয়েছে, সাথে একটা চার্ট দিয়ে দিয়েছে, এখন আমি কিভাবে এটাকে সমাধান করব। আচ্ছা, আমি প্রথম যে 1 নম্বর প্যারা, সে 1 নম্বর প্যারাতে আমি বলতে চাই যে সেখানে আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে নিব, যেটাকে আমরা কোশ্চেন প্যারাফ্রেজ বলে থাকি। ঠিক আছে, জুয়েল ফেনী থেকে দেখছো আমাকে, গুড ইভিনিং দিয়েছো, থ্যাংক ইউ। তোমার যদি কোনো কোশ্চেন থাকে রাইটিং নিয়ে, তুমি আমাকে কোশ্চেন করতে পারো, কমেন্টসে জানাতে পারো। আচ্ছা, তো আমরা কোশ্চেন প্যারাফ্রেজটা কিভাবে করছি। আমাদের কোশ্চেন প্যারাফ্রেজটা অবশ্যই, আচ্ছা আরেকটা কথা বলে রাখি এক্ষেত্রে, কোশ্চেন প্যারাফ্রেজ মানেটা কি, যে আমাদেরকে তো একটা কোশ্চেন দিয়েছে অলরেডি, এটাকে আমি বলেছি যে আমার যে এখানে 3টা পার্ট হবে আমার অ্যান্সারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কোশ্চেন প্যারাফ্রেজ বলতে কি বুঝি। কোশ্চেন প্যারাফ্রেজ বলতে আমি ক্লিয়ার বলতে চাই যে কোশ্চেনের যে মিনিংটা, ওই মিনিংটাকে ঠিক রেখে, কোশ্চেনের যে চাহিদাটা, ওই চাহিদাটা ঠিক রেখে, শুধুমাত্র কিছু কোশ্চেনের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোকে আমি চেঞ্জ করে দিব, এবং আমি কোশ্চেনটার যে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দিব। অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে এবং কোশ্চেনের কিওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়ে আমি মূলত কোশ্চেন প্যারাফ্রেজ করে নিব। এটাকে আমরা বলা হয় কোশ্চেন প্যারাফ্রেজ করা। অর্থাৎ কোশ্চেনের কিওয়ার্ড চেঞ্জ করে দিব এবং প্রয়োজনে কোশ্চেনের সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচার চেঞ্জ করে দিব।
আচ্ছা, কিন্তু কোনো অবস্থাতে কোশ্চেনের মিনিং চেঞ্জ হওয়ার সুযোগ নাই, যে কোশ্চেনের যে ডিমান্ডটা সেটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অনেক ক্যান্ডিডেটস আমরা দেখেছি যে কোশ্চেন প্যারাফ্রেজ করতে গিয়ে কোশ্চেনের মিনিংয়ে চেঞ্জ করে ফেলে, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আমরা বলবো কোশ্চেন প্যারাফ্রেজ হচ্ছে এটা, যে তুমি কোশ্চেনের কিওয়ার্ড চেঞ্জ করতে পারো এবং কোশ্চেনের যে কিওয়ার্ড চেঞ্জ করব এবং কোশ্চেনের যে সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার আমি চেঞ্জ করব। এই হচ্ছে আমাদের 1 নম্বর কথা চলে গেল, যে আমাদের ফার্স্ট প্যারা কি হচ্ছে। ফার্স্ট প্যারা হচ্ছে আমাদের যে কোশ্চেন প্যারাফ্রেজ। আচ্ছা, সৈকত কি লিখেছ? গুড এক্সপ্লেনেশন ফর আইএলটিএস এক্সাম। থ্যাংক ইউ সৈকত। সৈকত, তোমার যদি রাইটিং এর ব্যাপারে কোনো কমেন্টস থাকে তুমি কমেন্টস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি এবার সেকেন্ড যে প্যারাতে, 2 নম্বর প্যারাতে আমি কি লিখব? 2 নম্বর প্যারাতে আমরা লিখব ওভারঅল, অর্থাৎ এখানে যে চার্টটা আমার সামনে দেওয়া আছে ওই চার্টটাতে যে আমি ওভারঅল কি দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে কোন জিনিসটা ইজিলি নোটিসেবল হচ্ছে সেই জিনিসটা আমি ফোকাস করব। এটাকে আমরা ওভারঅল বলে থাকি। অর্থাৎ কি বোঝায়, যে চার্টের ভিতরে যে সবচেয়ে ফোকাস করা যে জিনিসটা, সেই জিনিসটা আমরা তুলে ধরবো। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি কি, যে চার্টের মধ্যে রয়েছে আমাদের যে কম্প্যারিজনাল পার্ট রয়েছে, কম্প্যারিজনাল পার্টে আমরা ছোট্ট করে দেখব যে সবচেয়ে বড় যে জিনিসটা ফোকাস করতেছে ওই জিনিসটাকে আমি তুলে ধরলাম, এবং সবচেয়ে ছোট যে জিনিসটা সেই জিনিসটাকে তুলে ধরলাম। যে ওভারঅল আমি এই ভিউটা এখানে দেখতে পাচ্ছি, যে সবচেয়ে বড় এই জায়গাটা এবং সবচেয়ে ছোট এই জায়গাটা, এটাকে আমরা ওভারঅল ভিউ বলে থাকি। এরপর আমরা যখন 3 নম্বর প্যারাতে চলে আসবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারাটা সেটা হচ্ছে ইন ডিটেলস প্যারা। অর্থাৎ এখানে মূলত আমি ডিটেলস আলোচনা করব, যে আমি এই চার্টের মধ্যে কি দেখতে পাচ্ছি, কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই চার্টের মধ্যে, আমরা ক্লিয়ার দেখব, ঠিক আছে? তো আমাদের এই প্যারাতে কোনো অবস্থাতে কোনো কম্প্যারিজন বাদ যাওয়ার সুযোগ নেই। আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে এখানে তুলে ধরার জন্য। তো সবচেয়ে ভালো বা বেস্ট যে টিপসটা সেটা হচ্ছে যে এই ধরনের কম্প্যারিজনাল পার্ট লেখার জন্য আমাদের কিছু কম্প্যারিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো বেশি বেশি করে ব্যবহার করতে হবে। অর্থাৎ ইন ডিটেলসে গিয়ে আমরা বেশি বেশি করে কম্প্যারিজনাল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করব। কোনগুলো? এই যে আমি যদি উদাহরণ হিসেবে বলি যে শার্পলি, ড্রামাটিক্যালি, এরপরে যে কি বলে ট্রিমেন্ডাসলি, ড্রামাটিক্যালি, বা এই জাতীয় যে শব্দগুলো, হ্যাঁ, এইগুলো হচ্ছে যে কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা বলি এগুলোকে কম্প্যারিজনাল ল্যাঙ্গুয়েজ। এই কম্প্যারিজনাল ল্যাঙ্গুয়েজগুলো আমরা বেশি বেশি করে ব্যবহার করব। এগুলো যত বেশি আমরা ব্যবহার করতে পারবো পার্ট 1 এর ক্ষেত্রে, তত বেশি আমরা আমাদের স্কোরকে উপরের দিকে তুলে নিতে পারবো। আমরা চেষ্টা করতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমাদের কম্প্যারিজনাল যে পার্টটা, ইন ডিটেলস যে পার্টটা, সেখানে এই কম্প্যারিজনাল ওয়ার্ডসগুলো বা কম্প্যারিজনাল যে ল্যাঙ্গুয়েজের যে ব্যবহার সেটা যেন কোনো অবস্থাতে কম না হয়। আমরা চেষ্টা করব এই শব্দগুলোকে বেশি 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 করে ব্যবহার করার জন্য, ঠিক আছে? সাইদুর রহমান জিতু, হ্যালো স্যার বলেছ। হ্যাঁ জিতু, হ্যালো। তোমার যদি কোনো কোশ্চেন থাকে যেহেতু তুমি কমেন্টসে কোশ্চেন করতে পারো, যে কিভাবে তুমি রাইটিং স্কোরটা 7-এ ইনক্রিজ করতে চাও, ঠিক আছে? এই বিষয়টা তুমি আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমার কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে কম্প্যারিজনাল পার্টে আমরা চেষ্টা করব অবশ্যই বেশি 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 করে কম্প্যারিজনাল যে ওয়ার্ডগুলো রয়েছে বা যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য। আমি ক্লিয়ার বলতে চাই যে ক্যান্ডিডেটের অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে টাস্ক 1-এ বেশি বেশি কম্প্যারিজনাল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হবে, ডেফিনেটলি তার স্কোর 6-এর উপরে, 6-7-এর উপরেই থাকবে। ডেফিনেটলি 7-এর উপরে তো এই ব্যাপারে কোনো সন্দেহই নেই।
আমি আবার বলছি, যার অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে কম্পারিজনাল যে ল্যাঙ্গুয়েজ বা কম্পারিজনাল যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো বেশি বেশি যে ব্যবহার করতে পারবে, অবশ্যই তার স্কোর 7-এর উপরেই যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তবে এক্ষেত্রে কম্পারিজনাল যে কোনো অংশকে বাদ দেওয়া যাবে না। ডিটেলস আলোচনাকে আমরা যেটা ইন ডিটেলস বলেছি পার্ট 3-তে, ইন ডিটেলসে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, অবশ্যই সেটা কম্পারিজনাল ভাবে সেগুলোকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, সাদামাটাভাবে লেখার কোনো যুক্তিই নেই, সাদামাটা লেখার কোনো মানে হয় না। যেহেতু এটা কম্পারিজনাল আলোচনা, সেক্ষেত্রে ডেফিনেটলি কম্পারিজনাল আলোচনায় করতে হবে। আচ্ছা, তো এখানে হ্যাঁ আমাদের আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তাহলে আমাদের টাস্ক 1-এ কোন কোন ধরনের গ্রাফ চার্টগুলো বেশি আসতে পারে বা আসে সচরাচর, আমরা এগুলো নিয়ে একটু ফোকাস করি। আমরা একেবারে কমন দেখেছি যে পাই চার্টটা একেবারেই কমন একটা গ্রাফ, আমরা পরীক্ষাতে টেস্টে বারবার করে আসতে দেখেছি। পাই চার্ট, লাইন গ্রাফ রয়েছে, লাইন গ্রাফ, সিঙ্গেল লাইন বলি, ডাবল লাইন বলি, যেটাই বলি, লাইন গ্রাফ, এইগুলা এটা রয়েছে। এরপর বার চার্ট রয়েছে, বার চার্ট। এই তিনটা একেবারেই কমন আমাদের আইএলটিএস ক্ষেত্রে, একেবারেই কমন এই তিনটা। ঠিক আছে, আর জিতু লিখেছ গিভ আস এ ট্রিক সাম কমন লাইন দ্যাট ক্যান বি ইউজ ফর এভরি টপিক। ওকে, ঠিক আছে, এটা নিয়ে আমি কথা বলতেছি, তুমি আমার সাথেই থাকো, কেমন? আচ্ছা, তো আমি আমরা একটু আগে যেটা বললাম যে কম্পারিজনাল ব্যাপারটা, এই যে কোশ্চেন প্যাটার্ন বলছি, 3টা কোশ্চেন আমাদের বরাবরই পরীক্ষাগুলোতে আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। ঠিক আছে, আর এছাড়া একটা কোশ্চেন প্যাটার্ন রয়েছে যেটা আমরা দেখি যে ম্যাপের ব্যাপারটা, ম্যাপ লেভেলিং থাকে। তো ম্যাপ লেভেলিং তো আসলে কম্পারিজনাল একটা পার্ট না। ম্যাপ লেভেলিংয়ে জাস্ট আমরা ম্যাপের সিকুয়েন্স বুঝে যেভাবে ম্যাপটা কমপ্লিট করার যেটা ফ্লো দিয়েছে, ওই ফ্লো নিয়ে মূলত আমরা ডিটেলস আলোচনা করব। ম্যাপ লেভেলিং এর ক্ষেত্রে আমাদের কম্পারিজনাল কোনো আলোচনা নাই, আমরা জাস্ট ম্যাপের ফ্লো, কোথায় কি হচ্ছে, কি পরিবর্তন, বা যদি কম্পারিজনাল যদি পরিবর্তনের ম্যাপ দিয়ে থাকে যে 2000 সালে এরকম ছিল, 2020 সালে এরকম হয়েছে, তাহলে আমরা কম্পারিজনাল করতে পারি যে এত সালে এটা ছিল, এখন এটা এই ধরনের একটা পরিবর্তন আসছে, এটা কম্পারিজনাল হতে পারে। বাট ম্যাক্সিমাম ম্যাপ লেভেলিং যেমন যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, ঠিক আছে, একটা বা বৃষ্টির পানিকে কিভাবে ড্রিঙ্কিং ওয়াটারে পরিণত করতেছে, এই যে ম্যাপগুলো, এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কি নেই, আমরা কোনো ধরনের কম্পারিজন ব্যবহার করার কোনো সুযোগই থাকে না। আমরা সরাসরি কি করি, একদম টোটাল যে চিত্রটা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, নিশান খান বলছো বেস্ট টিচার এভার, থ্যাংক ইউ নিশান খান। তোমার যদি আইএলটিএস এর ব্যাপারে, রাইটিং এর ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে, তুমি আমাকে কমেন্টস করে জানাতে পারো। ঠিক আছে, যে কিভাবে তোমার স্কোরটা 7+ ইনক্রিজ করতে পারে, তুমি আমাকে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের জুয়েল ফেনি কি লিখেছ, ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন, সামথিং এভরিওয়ান শুড নো, সাচ ডিসকাশন হেল্প আস গ্রো ইন নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ জুয়েল। অ্যান্ড এখন আমাদের যে বিষয়টাতে আমরা ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে তাহলে আমাদের টোটাল যে ভিউটা, একটা ব্যাপার না বললে নয়, সেটা হচ্ছে কি যে আমাদের টাস্ক 1-এর যে স্কোরটা, সেটা কিন্তু টাস্ক স্কোরের যে স্কোরটাকে দ্বিগুণ হিসেবে কাউন্ট করা হবে। ডেফিনেটলি এই জিনিসটা তোমাদের জেনে রাখা দরকার যে টাস্ক 2-এর যে স্কোরটা, তুমি টাস্ক 2-তে যে স্কোরটা তুমি পাবা, সেটা ডাবল হিসেবে কাউন্ট হবে। টাস্ক 1 থেকে টাস্ক 2 এর গুরুত্ব দ্বিগুণ। ঠিক আছে, সো কেউ যদি এই ব্যাপারটা ক্লিয়ার জানতে চাও, তা আমি তাকে বলে দিব, সমস্যা নেই, যে কিভাবে এটা হচ্ছে। যে টাস্ক সৈকত বলেছ যে গুড ডিরেকশন ফর রাইটিং টাস্ক পার্ট 1, থ্যাংক ইউ সৈকত। আমরা টাস্ক 2 নিয়েও আলোচনা করব, তুমি আমাদের সাথেই থাকো। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখানে টাস্ক 1-এর ব্যাপারে আমাদের ক্লিয়ার কনসেপ্ট আমি দিয়ে দিতে চাই। যারা 7+ তুলতে চাও টাস্ক 1-এ, ক্লিয়ার কথা হচ্ছে সেখানে 3টা প্যারা লিখতে হবে, 3টা প্যারা। প্রথম প্যারা কোশ্চেন প্যারাফ্রেজ, দ্বিতীয় প্যারা ওভারভিউ, এবং তৃতীয় প্যারা হচ্ছে ইন ডিটেলস। আমি একটু আগে প্রত্যেকটা প্যারা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে, তবে শুধু এইটুকু আবারও যোগ করতে চাই যে তোমরা বেশি বেশি করে কম্পারিজনাল ওয়ার্ডগুলো ব্যবহার করবে টাস্ক 1-এ, যেহেতু এটা কম্পারিজনাল ডিমান্ড
এই টাস্ক 1-এর মধ্যে রয়েছে। আর যে ম্যাপ লেভেলিং যদি আসে, সেক্ষেত্রে যদি কম্পারিজনাল ম্যাপ লেভেলিং হয় সেখানে কম্পারিজন ওয়ার্ড ইউজ করব। আর যদি কম্পারিজনাল না হয়, যদি নর্মাল ম্যাপ লেভেলিং হয়, কোনো একটা প্রোডাক্ট উৎপাদন বা যদি কোনো একটা ম্যাপ হয়, তাহলে আমরা গ্রাজুয়ালি সেটাকে সিকোয়েন্স অনুযায়ী ফ্লো করে করে দেখিয়ে দিব যে এটার পর এটা হচ্ছে, এটার পর এটা হচ্ছে, এটার পর এটা হচ্ছে। এভাবে করে আমরা আলোচনা করে এটাকে সমাধান করে নিব। ঠিক আছে, তো টাস্ক 1-এর আমরা ডেফিনেটলি 7+ পেয়ে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা ভালো কম্পারিজনাল ওয়ার্ডগুলো ব্যবহার করবে তাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখন যদি টাস্ক 2-এর দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে প্রবলেমটা এই জায়গাটাতে যে সেখানে ভালো কথা, একটা কথা আমি ভুলে গেছি, যে টাস্ক 1-এ আমাদেরকে 150 ওয়ার্ডস লিখতে বলে, 150 শব্দ লিখতে বলে অ্যাট লিস্ট। তো আমাদের কিছু ক্যান্ডিডেটসের এরকম একটা টেন্ডেন্সি কাজ করে যে 150 শব্দ যেহেতু লিখতে বলেছে 150 শব্দই লিখব, কিন্তু বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে অ্যাটলিস্ট বলে 150 শব্দ, কমপক্ষে 150। আমি ক্লিয়ার বলতে চাই, ক্লিয়ার মেসেজ টু দ্য ক্যান্ডিডেটস, যদি কোনো ক্যান্ডিডেটস 7+ পেতে চায় টাস্ক 1-এর ক্ষেত্রে, বা টাস্ক 2-এর ক্ষেত্রে পরে বলবো, টাস্ক 1-এর ক্ষেত্রে তাকে অবশ্যই 200+ ওয়ার্ড লিখতে হবে, একেবারে গোনা গোনা 200 থেকে 210-20 ওয়ার্ড লিখতে হবে গোনা গোনা। তাহলে তার টাস্ক 1-এ 7+ পাওয়ার মতো অবস্থা তৈরি হবে। আচ্ছা, তো এবার আমরা যদি টাস্ক 2-এর দিকে ফোকাস করি, সেক্ষেত্রে প্রবলেমটা এই জায়গাটাতে। অনেকে আমরা আরেকটা কথা, যে অনেকে প্রশ্নপত্র পাওয়ার পরে প্রথমে টাস্ক 1 দেওয়া থাকে, তারপরে টাস্ক 2 দেওয়া থাকে, এটাই স্বাভাবিক। প্রথমে টাস্ক 1 দিয়ে শুরু করে কম্পারিজনের আলোচনাগুলো করে ফেলে, বা এই ক্ষেত্রে অনেক সময় নষ্ট করে। যদিও 20 মিনিট সময় দেওয়া হয়েছে, তারা 20 মিনিটে শেষ করতে না পেরে 30 মিনিট বা এরকম করে ফেলে, এটা কোনো অবস্থাতে কাম্য না। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে এটা, আমরা ক্লিয়ার পরামর্শ দিতে চাই যে যেহেতু টাস্ক 2-এর গুরুত্ব দ্বিগুণ, শুরুতে টাস্ক 2 দিয়েই চিন্তা করা উচিত। অর্থাৎ শুরুতে এসে রাইটিং দিয়েই লেখা শুরু করা উচিত। এবং এই এসে রাইটিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে যেহেতু মার্কস আমার দ্বিগুণ হিসাব হবে, এবং সেখানে 250 ওয়ার্ড অ্যাটলিস্ট লিখতে হবে। কোনো ক্যান্ডিডেটস যদি 7+ পেতে চায় আইএলটিএস টাস্ক 2-তে এসে রাইটিংয়ে, তাকে অবশ্যই 300+ ওয়ার্ড লিখতে হবে। আমি ক্লিয়ার বলতে চাই, 300+, অর্থাৎ 310-20 ওয়ার্ড তাকে লিখতেই হবে গোনা গোনা, তাহলে তার 7+ পাওয়ার একটা পসিবিলিটি থাকে। এটা হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে বললাম। এবার আমরা যদি এসে রাইটিংয়ের ক্ষেত্রে কিভাবে লিখবো, কিভাবে শুরু করব, বা কোন এসেগুলো আমাদের পরীক্ষাতে টেস্টে আসার পসিবিলিটি থাকে, এই জিনিসটা নিয়ে আমরা একটা ফোকাস করি। আমরা বিগত সালের পরীক্ষাগুলো বলতে পারবো, স্টাডি করে দেখেছি যে আমাদের আইএলটিএস এসে রাইটিংয়ের ক্ষেত্রে 2 ধরনের এসে পরীক্ষাতে আসার পসিবিলিটি থাকে 90%। 2 ধরনের, আমি ক্লিয়ার বলতে চাই, 2 ধরনের এসে রিয়েল টেস্টে আসার পসিবিলিটি থাকে 90%। কোনটা কোনটা? এক হচ্ছে অপিনিয়ন এসে, 2 হচ্ছে ডিসকাশন এসে। এই 2টা এসে রিয়েল টেস্টে আসার পসিবিলিটি থাকে 90%। এরপর বাকি তাহলে কয়টা হলো? আমাদের তো টোটাল 5 ধরনের এসে পরীক্ষাতে আসে, সেটা আমি একটু বলে নিই। 5 ধরনের এসে: 1 অপিনিয়ন এসে, 2 ডিসকাশন এসে, 3 হচ্ছে প্রবলেম সলিউশন, যেটাকে আমরা অথবা কজ এন্ড ইফেক্ট বলে থাকি, 4 অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং 5 হচ্ছে কি তোমার কোশ্চেন বেসড, ডিরেক্ট কোশ্চেন বেস আছে, ডাবল কোশ্চেন বেসড এসে আমরা বলে থাকি, ডাবল কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে 2টা কোশ্চেন আমরা নিয়ে নিলাম অলরেডি, যে অপিনিয়ন এসে এবং ডিসকাশন এসে রিয়েল টেস্টে আসার পসিবিলিটি থাকে 90%, আর বাকিগুলো আসার পসিবিলিটি থাকে 10%। আমার ক্লিয়ার কথা? ঠিক আছে,
এগুলো আমরা বিগত পরীক্ষাগুলোর আলোকে এই কথাটা বলছি। সো এখানে একটা বিষয় আছে যে আমাদের অনেক ক্যান্ডিডেটস আছে যে অপিনিয়ন এসে এবং ডিসকাশন এসে দুটাকে গুলাই ফেলে। অর্থাৎ ওরা মনে করে যে এখানে একটা বিষয় আছে, ট্রিক রয়েছে এখানে একটা, যে অপিনিয়ন এসের মধ্যে আমাদের বলা হয় যে কিভাবে আমরা নিশান খান কি লিখেছে দেখি, স্যার একটা কোশ্চেন করা যাবে আইএলস বা পিটি কোনটা ভালো হবে? ওকে নিশান, আমি আসলে আইএলস বা পিটি এটা আসলে ইউনিভার্সিটির ডিমান্ড, যে কোন ইউনিভার্সিটি পিটি অ্যাকসেপ্ট করে বা কোন দেশ, অথবা কোন ইউনিভার্সিটি বা কোন দেশ আইএলস অ্যাকসেপ্ট। আইএলস তো সব জায়গাতে অ্যাকসেপ্টেবল, বাট পিটিটা কান্ট্রি ভেরি করে বা ইউনিভার্সিটি ভেরি করে। তো এক্ষেত্রে আগে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কোন দেশে যেতে চাচ্ছ বা কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছ, সেখানে পিটিটা অ্যাকসেপ্টেবল কিনা সেটা আগে জানতে হবে। দেন তুমি ডিসিশন নিবা। যদি সেখানে পিটি অ্যাকসেপ্টেবল হয় তুমি সেখানে পিটি দিতে পারো, ঠিক আছে। আর আইএলস তো জেনারেল, সেটা সব জায়গাতে অ্যাকসেপ্টেবল, এ ব্যাপারে আর কিছু বলার নেই। হ্যাঁ, তবে এটা বলতে পারি যে হ্যাঁ, অনেকে আজকের দিনে পিটিটাকে চুজ করছে তুলনামূলক সহজ মনে করেই চুজ করছে। এটা আমি সত্যতা তো স্বীকার করতেই হয় যে হ্যাঁ, অনেকের কাছে ফিল করছে যে না, আমি আইএলস থেকে পিটিটা আমার কাছে তুলনামূলক সহজ মনে হচ্ছে, বা পিটিটাতে আমি ভালো করতে পারছি, এরকম একটা আলোচনা আমরা পেয়েছি ক্যান্ডিডেটসদের কাছ থেকে। সো আমি শুধু এটাই বলবো যে ইউনিভার্সিটি ভেরি করবে, কান্ট্রি ভেরি করবে, যে সব ইউনিভার্সিটি সব কান্ট্রি পিটি অ্যাকসেপ্ট করে না, এটা আমাকে জানতে হবে, ঠিক আছে। তুমি যেখানে যেতে চাও সেখানে সেই দেশ অথবা সেই ইউনিভার্সিটিতে পিটি অ্যাকসেপ্ট করে কিনা সেটা তুমি জেনে নিও। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা যদি চলে যাচ্ছি তাহলে আমাদের মূল আলোচনাতে। আমরা যেটা আমি বলছিলাম যে অনেক ক্যান্ডিডেটস রয়েছে, ওরা কি করে আর তোমার এসে লেখার ক্ষেত্রে গুলাই ফেলে। একটু আগে যেটা বলেছি যে অপিনিয়ন এসের সাথে হ্যাঁ, অস্ট্রেলিয়াতে পিটি অ্যাকসেপ্ট করে। অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি রয়েছে, ওরা পিটি অ্যাকসেপ্ট করে। নিশান, তুমি এটা আলাপ করে নিতে পারো, ঠিক আছে, এক্সপার্টদের সাথে আলোচনা করে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের অনেকে যে প্রবলেমে পড়ে যায় যে ওরা বুঝতেই পারে না যে এটা অপিনিয়ন আছে নাকি এটা ডিসকাশন আছে। ফার্স্ট অফ অল আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, যেহেতু আমি বলেছি 90% এই দুটো এসে আসার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমি ক্লিয়ার করে বলি যে অপিনিয়ন এসে চিনার উপায় কি আর ডিসকাশন এসে বা চিনার উপায় কি। আমরা এগুলো না চিনলে, না জানলে শুধু শুধু লেখে তো আমাদের লাভ হবে না। আমি ফ্রেন্ডস ক্লিয়ার বলতে চাই, সবাই তো লিখে আসবে, কেউ তো লেখা ছাড়া আসবে না, চেষ্টা করবে। হ্যাঁ নিশান, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের সাথে থাকো। তোমার রাইটিং এর ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বা কোনো কমেন্টস থাকলে আমাকে বলতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো এখানে অপিনিয়ন এসে চিনার উপায় হচ্ছে কোনটা? আমরা দুটো উপায়কে ফোকাস করি। এখানে দু ধরনের উপায় রয়েছে। এক, এগ্রি ডিসএগ্রি। এগ্রি ডিসএগ্রি আমার ক্লিয়ার কথা, যদি কোনো কোশ্চেনের শেষে এগ্রি অথবা ডিসএগ্রি থাকে তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে অপিনিয়ন এসে। দুই, অ্যাডভান্টেজেস আউটওয়াইড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস আউটওয়াইড ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ সুবিধার থেকে অসুবিধা বেশি কিনা, সুবিধার থেকে অসুবিধা কম কিনা, তোমার কি মনে হয়? এখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখে ভুল করার কোনো সুযোগই নাই যে এটা অ্যাডভান্টেজ এসে না অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে কিনা, এই ধরনের ভুল করার কোনো সুযোগ নাই। আচ্ছা, সাজিন, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পিকিং নিয়ে কিছু বলেন স্যার। স্পিকিং নিয়ে আসলে আজকে সেশনটা কিন্তু মূলত রাইটিং নিয়ে আমরা করছি, ঠিক আছে। ডেফিনেটলি আমরা স্পিকিংয়ের জন্য আলাদা করে সেশন দিব, ঠিক আছে। তুমি যদি রাইটিংয়ের ব্যাপারে তোমার যদি কোনো কিছু জানার থাকে তুমি আমাকে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলছি যে তাহলে আমরা ওপিনিয়ন এসে কিভাবে চিনবো? অপিনিয়ন এসে চেনার উপায় আমি বলেছি এগ্রি ডিসএগ্রি। কোনো কোশ্চেনের শেষে ডু ইউ এগ্রি ও ডিসএগ্রি থাকলে আমাদের ওপিনিয়ন এসে হয়ে যাচ্ছে।
সেকেন্ডলি অ্যাডভান্টেজেস আউটওয়ার্ড ডিসঅ্যাডভান্টেজেস থাকলে ওপিনিয়ন এসে হয়ে যাচ্ছে। এবং এছাড়া কোশ্চেনের ভিতরে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ডু ইউ বিলিভ ইট, ঠিক আছে, হোয়াটস ইউর ওপিনিয়ন, এই জাতীয় কথা থাকলে তো এটা তো ওপিনিয়ন এসেই পড়ে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে ট্রিকিটা হচ্ছে কোনটা, এগ্রি ডিসএগ্রি এবং অ্যাডভান্টেজ আউটওয়ার্ড ডিসঅ্যাডভান্টেজ, এই কথাটা বলছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, এবার আসি যখন আমি ডিসকাশন এসে ব্যাপারে, যে আমি একটু আগে বলেছি যে অপিনিয়ন এবং ডিসকাশনের সাথে অনেকে আমরা মিলাই ফেলি, যে এটা কি অপিনিয়ন এসে নাকি ডিসকাশন এসে। ডিসকাশন এসে চিনার ক্লিয়ার উপায় হচ্ছে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। আমি আবার বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। এখন আমাদের অনেক ক্যান্ডিডেটস শেষের শব্দটা দেখে খুশি হয়ে যায় যে না এটা ওপিনিয়ন এসে, কারণ গিভ ইউর ওপিনিয়ন বলছে এখানে। নো ফ্রেন্ডস, এটা ওপিনিয়ন এসে নয়। এইটাই হচ্ছে ট্রিকটা এখানে মূলত, যে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এটা কোন ধরনের এসে সেটাকে চিনতে হবে, চিনার পরে আমাদের কাজ শুরু হবে। কিন্তু কোন ধরনের এসে সেটা আমি চিনলামই না, তাহলে আমাদের লেখা কিভাবে শুরু করব? ডিসকাশন এসে চিনার উপায় আমি ক্লিয়ার বলে দিয়েছি, যে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন্স। বোথ ভিউস বলতে এখানে কি বোঝাচ্ছে, যে ডিসকাশন এসে ক্ষেত্রে দুটো স্টেটমেন্ট থাকবে, দুটা স্টেটমেন্ট থাকবে ডিসকাশনের ক্ষেত্রে। তোমাকে বলা হবে যে বোথ ভিউটাকে তুমি ডিসকাস করো এবং নিজের ওপিনিয়ন দাও, ঠিক আছে? সো আমরা ক্লিয়ার করতে পারলাম যে এটা ডিসকাশন আছে, এবং সেখানে আমি আমার ওপিনিয়ন দুটো ভিউকে ডিসকাস করে দেন ওপিনিয়ন দেবো। আমি একটু পরে কিভাবে লিখতে হয় এগুলো আমি আলোচনা করব। তার আগে আমি খুব দ্রুত প্রগ্রেস করে নিচ্ছি যে আমাদের মূল ফোকাস পয়েন্টটা কোথায়। আমাদের মূল ফোকাস পয়েন্টটা যদি আমি লক্ষ্য করি, বাকি যে তিনটে এসে রয়েছে সেটা প্রবলেম সলিউশন, অথবা আমাদের রয়েছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, রয়েছে আমাদের ডাবল কোশ্চেন বেসড প্রশ্ন। এই প্রশ্নগুলো অর্থাৎ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখলেই চিনবো যে এখানে আমাকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে হবে। সেখানে কয়টা প্যারা সেটা আমি বলে দিব, সমস্যা নেই। এবং প্রবলেম সলিউশন দেখলে আমরা বুঝবো যে প্রবলেমগুলো ফোকাস করছে এবং সলিউশন চাচ্ছে, অথবা কজগুলো কি জানতে চাচ্ছে এবং তার ইফেক্ট কি হতে পারে সেটা জানতে চাচ্ছে। কজ এন্ড ইফেক্ট এগুলো আমরা ইজিলি ধরতে পারি। এবং কোশ্চেন বেসডের ক্ষেত্রে দুটা ডিরেক্ট কোশ্চেন দেওয়া থাকে, ওই দুটা ডিরেক্ট কোশ্চেনের অ্যান্সার তৈরি করতে গিয়ে আমাদের এসেটা রাইটিং করা লাগে। আচ্ছা, তো আমি যদি অপিনিয়ন এসে শুরুটা যদি করতে চাই, এসের মধ্যে আমি 7+ চাই। ওকে, ক্লিয়ার। আমি বলতে চাই যে এসে রাইটিং এর ভিতরে 7+ পেতে হলে 3টা শর্ত মানতে হবে। 3টা শর্ত ক্লিয়ার, আমার ক্লিয়ার মেসেজ যে 3টা কন্ডিশনস ফুলফিল করতে হবে এসে রাইটিং এর ক্ষেত্রে যদি 7+ পেতে চাও। ফার্স্ট অফ অল, প্রথম শর্ত কি? স্ট্রং লজিক্স অ্যান্ড এক্সাম্পলস। অবশ্যই তোমাকে এসে রাইটিং এর মধ্যে স্ট্রং লজিক্স এবং এক্সাম্পলস দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। যেহেতু আলোচনাটা একটা জেনারেল আলোচনা হয়, সেহেতু অবশ্যই তোমাকে জেনারেল আলোচনাতে ফোকাস করতে হবে। এক্ষেত্রে পার্সোনাল আলোচনার কোনো সুযোগই নেই। আমরা অনেক ক্যান্ডিডেটসকে দেখেছি যে এই জেনারেল আলোচনাতে এসে রাইটিং এর ক্ষেত্রে পার্সোনাল আলোচনাকে অ্যাপ্লাই করতে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। যেহেতু এটা একটা জেনারেল আলোচনা, এখানে অবশ্যই আলোচনাটা জেনারেল হবে এবং এক্সাম্পলগুলো আমাকে অনেক দূর পর্যন্ত চিন্তা করতে হবে, লজিক্সগুলো অনেক দূর পর্যন্ত চিন্তা করতে হবে। কিভাবে? আমি শুধুমাত্র আমার দেশ কেন্দ্রিক ফোকাস করেই সীমাবদ্ধ থাকবো বিষয়টা এরকম না। তোমাকে যদি 7+ পেতে হয় এসে রাইটিং এর ক্ষেত্রে, অবশ্যই তোমাকে ভাস্ট নলেজের চিন্তা করতে হবে। কিভাবে? আমার দেশের সিনারিওর সাথে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তের সিনারিওকে তুলে ধরতে পারবে।
এক্সাম্পল হিসেবে নিয়ে আসতে পারবে, লজিক দেখাতে পারবে যে চায়নারা কিভাবে ডেভেলপ করেছে, জাপানিজরা কিভাবে ডেভেলপ করেছে, বা আমাদের দেশে আমরা এই শিল্পটাকে কিভাবে ডেভেলপ করেছি। ঠিক আছে। সাজেন প্রশ্ন করেছো হ্যান্ডরাইটিং এ কোনো ইস্যু হবে কি না। না সাজেন, হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু নেই। ঠিক আছে, তোমার সুন্দর হ্যান্ডরাইটিং তো আসলে এটা একটা গুণ। এটা সুন্দর হ্যান্ডরাইটিং কার না ভালো লাগে, ঠিক আছে, বাট সবার হ্যান্ডরাইটিং তো আর সুন্দর হয় না। তো এই ক্ষেত্রে হ্যান্ডরাইটিং এর জন্য কোনো ধরনের স্কোরের চিন্তা করা হয় না। হ্যান্ডরাইটিং যেমনই হোক না কেন, আমি যদি পড়াটা পড়ে বুঝি তুমি কি লিখেছো, লেখাটা যদি বুঝতে পারে, দ্যাটস অল ফর মি, দ্যাটস অল ফর দি এক্সামিনার। যে না, সে লিখেছে, লেখাটা আমরা পড়ে বুঝতে পেরেছি যে সে এই কথাগুলি লিখেছে। হ্যাঁ, যদি কারো হ্যান্ডরাইটিং এর অবস্থা এমন হয় যে তার লেখা এক্সামিনারের পক্ষে বোঝা ডিফিকাল্ট, সেক্ষেত্রে যদি পড়াই না বুঝলাম, স্কোর দেওয়ার সুযোগ কোথায় থাকে বলো? স্কোর কিভাবে দিচ্ছি? আমি তোমার লেখা বুঝিই নাই, যে তুমি 2-3 পাতা লিখে রাখছো, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট তোমার লেখা আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি। আমার পক্ষে না, কোনো এক্সামিনারের পক্ষে তোমার লেখা বোঝা সম্ভব না। সেক্ষেত্রে তোমাকে স্কোর দেওয়ার কোনো সুযোগ থাকে কি? তো সেক্ষেত্রে আমি বলবো হ্যান্ডরাইটিং সুন্দর হোক আর অসুন্দর হোক, লেখা যেন বোঝা যায় ওভাবে লিখতে হবে, যেন এক্সামিনার পড়ে লেখাটা বুঝে। আশা করি তুমি উত্তরটা পেয়েছো। আচ্ছা, আমরা যে পয়েন্টে ছিলাম, আমরা বলছি যে হ্যাঁ, এখানে আমি এসে রাইটিং এর ক্ষেত্রে 7+ এর নিশ্চয়তা দিচ্ছি। রিজান ফারাজি, ও থ্যাংক ইউ। রিজান, তোমার যদি কোনো কোশ্চেন থাকে, তুমি কোনো কমেন্টস থাকলে তুমি কমেন্টস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা 3টা কন্ডিশনসের কথা বলেছি। এসে রাইটিং এর ক্ষেত্রে তুমি 7+ পেতে চাও, 7+ প্রত্যাশী যারা, তাদের জন্য 3টা কন্ডিশনস আমি ক্লিয়ার বলতে চাই। ফার্স্ট অফ অল যেটা বলেছি যে স্ট্রং লজিকস এন্ড এক্সাম্পলস, তোমার লেখার ভিতরে স্ট্রং লজিক থাকবে এবং এক্সাম্পল থাকবে। ওই লেখাটা, অর্থাৎ ওই লজিক এবং এক্সাম্পল শুধুমাত্র, আমি যেহেতু জেনারেল রাইটিং, আমি একটু আগে বলেছি যে জেনারেল আলোচনা সারা পৃথিবী কেন্দ্রিক আলোচনা। সারা পৃথিবী থেকে তোমার খুঁজে খুঁজে যদি তুমি কোনো লজিক নিয়ে আসতে পারো, যদি কোনো এক্সাম্পল নিয়ে আসতে পারো, তাহলে ডেফিনেটলি তোমার লেখার ওয়েট অনেক বেড়ে যাবে, অনেক। এক্ষেত্রে 7+ এর চিন্তা তোমার করা লাগবে না, যেহেতু তোমার লেখার ওয়েটই 7+ এর ওয়েটে, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই 7+ এর দিকে প্রগ্রেস করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে 2 নম্বর কথা যেটা আমরা বলছি, 2 নম্বর কন্ডিশন, যেটা নাম্বার 2 কন্ডিশন, সেটা হচ্ছে কি ক্লিয়ার কনসেপ্ট। কনসেপ্ট ক্লিয়ার। আমরা অনেক ক্যান্ডিডেটসকে দেখেছি যে 2-3-5 পাতা লিখে ফেলছে, 2-3 পাতা লেখা শেষ, বাট যখন আমরা খাতাটা দেখতে যাই, সে কি লিখেছে, কি মেসেজ দিয়েছে, কি বুঝাতে চেয়েছে, কিছুই বুঝার সুযোগ নেই। অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে চলে গেছে তার কোনো আমরা নির্দিষ্ট কোনো সিকোয়েন্স পাই নাই। এক্ষেত্রে এটা ক্লিয়ার কনসেপ্টের ভিতরে পড়ছে না যে আমার ফোকাস পয়েন্ট কোনটা। এখানে যেহেতু আমাদের কোহিয়ারেন্স এবং কোহেশনের একটা ব্যাপার আছে, কোহিয়ারেন্স এবং কোহেশনের ক্ষেত্রে আমার যদি কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে আমার স্কোর কাটা যাবে। তো আমি অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা তো এখানে ইনক্লুড করতে পারবো না, করা যৌক্তিক না, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের পয়েন্টস কোনটা হবে যে হ্যাঁ, তোমাকে যে টপিকটা দিয়েছে, ওই টপিকটার আলোকে তুমি একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করে দাও। তোমাকে 250 ওয়ার্ড লিখতে বলেছে, তুমি 250 ওয়ার্ডের উপরে 280, 300+ দিয়ে তুমি সুন্দর করে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি করে দাও যে আমি যে কোশ্চেনটা, যে টপিকটা দেওয়া হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি এবং সেই আলোকে আমি ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি করে দিয়েছি। কোনো অবস্থাতে
অসংলগ্ন, অপ্রয়োজনীয়, উল্টাপাল্টা কোনো কথা ইনক্লুড করা যৌক্তিক না, যেহেতু এটা কোহিয়ারেন্স এবং কোহেশনকে গিয়ে হিট করবে, তোমার স্কোর কমে যাবে। তোমার টপিকের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী তোমাকে চলতে হবে। টপিক তোমার কাছে যা চাচ্ছে সে আলোকে তোমাকে প্রগ্রেস করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা ক্লিয়ার কনসেপ্ট বলে থাকি, যে টাস্ক রেসপন্স, যেটা আমাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে টাস্ক রেসপন্সটা মূলত ক্লিয়ার কনসেপ্টটাকে হিট করে, যে হ্যাঁ ও ঠিকমতো টপিকটা বুঝতে পেরেছে কিনা, সে আলোকে সে প্রগ্রেস করছে কিনা। আচ্ছা, আরেকটা কথা, কন্ডিশন 3 যেটা বলেছি, যে ওয়ার্ড ভেরিয়েশন। ওয়ার্ড ভেরিয়েশন আমরা 200-250 প্লাস 300 ওয়ার্ড তো লিখবো, সেখানে অনেক রকমের ওয়ার্ড তো দিতেই হবে, আমরা দিব। ঠিক আছে, তো আমি ওয়ার্ড ভেরিয়েশনের ক্ষেত্রে একটা ট্রিকি ওয়ে বলে দিতে চাই, যে ওয়ার্ড ভেরিয়েশন মূলত বিষয়টা কি, বা আইএলটিএস এর ক্ষেত্রে ওয়ার্ড ভেরিয়েশনটা কিভাবে আমরা চিন্তা করি। আমরা মূলত কোশ্চেনের যে কিওয়ার্ডগুলো, কোশ্চেনের যে কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে কোশ্চেনটা সাজানো হয়েছে, এবং যেই কিওয়ার্ডগুলোর আলোকে আমাকে প্যাসেজটা লিখতে হবে, ওই কিওয়ার্ডগুলোকে চেঞ্জ করে নেব। ওই কিওয়ার্ডগুলোকে আমি কি করব, সিনোনিম ব্যবহার করব, ওই কিওয়ার্ডগুলোর সিনোনিম। ঠিক আছে, কারণ আমার কোশ্চেনের ভিতরে যে কিওয়ার্ড রয়েছে, ওই কিওয়ার্ডটাকে বারবার করে প্রেজেন্ট করাটা কোনো অবস্থাতে যৌক্তিক না। এটা রেপিটেশন অফ ওয়ার্ডসের কাতারে পড়ে যাচ্ছে, যেটা তোমার স্কোরের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে তোমাকে কি করতে হবে, যে কোশ্চেনের যে কিওয়ার্ড রয়েছে, ওই কিওয়ার্ডটাকে আমরা কি করব, ওই কিওয়ার্ডের সিনোনিম ব্যবহার করব। কয়টা সিনোনিম ব্যবহার করতে পারি দেখি, 1টা 2টা 3টা, অর্থাৎ আমরা চেষ্টা করব যে কোশ্চেনের কিওয়ার্ডের বেশ কয়েকটা সিনোনিম যেন ব্যবহার করতে পারি, এবং একই ওয়ার্ড যেন আমার বারবার ব্যবহার না হয়। এটাকে আমরা ওয়ার্ড ভেরিয়েশন বলে থাকি। এই জিনিসটা খুবই জরুরি। তাহলে আমাদের এখানে মূল কথা কোনটা দাঁড়ালো, যারা 7+ পেতে চায় তাদের ক্ষেত্রে 3টা কন্ডিশনস আমরা বলেছি। এসে রাইটিং এর ক্ষেত্রে 3টা কন্ডিশনস বলেছি। 3 স্টার্স বলছে, থ্যাংকস স্যার, ইউ আর এ গুড টিচার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। রিজান কি বলছে, সাজিন কি বলছো, যে ওয়ার্ড কম লিখলাম, বাট মেইন টপিক অ্যান্ড লাইনগুলো ঠিকভাবে লিখলাম, তাতেও কি স্কোর কম আসবে? এখানে আমাদেরকে ক্লিয়ার বলা আছে, সাজিন আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, এখানে ক্লিয়ার বলা আছে যে অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস লিখতে হবে। তুমি যদি 250, এসে রাইটিং ক্ষেত্রে 250 ওয়ার্ডের নিচে যদি তুমি লেখো, অবশ্যই সেটা তোমার স্কোরের জন্য প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, আমার মনে হয় তুমি এইটাই বলতে চাচ্ছ, ওয়ার্ড কম লিখলাম, বাট মেইন টপিকে তো থাকতেই হবে তোমাকে, হ্যাঁ, কিন্তু ওয়ার্ড কম লেখার কোনো সুযোগ নাই। তোমাকে ওয়ার্ড অবশ্যই, যে ইনস্ট্রাকশন যেটা দিয়েছে, ইনস্ট্রাকশন তো মানতে হবে। আমি ইনস্ট্রাকশনের বাইরে তো যেতে পারবো না। ইনস্ট্রাকশন বলেছে অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস, ডেফিনেটলি আমাকে 250 ওয়ার্ডসের উপরে থাকতে হবে, নিচে না। এটা সবসময় আমাকে মাথায় রাখতে হবে, যে আমি কোনো অবস্থাতে 250 ওয়ার্ডের নিচে নামবো না, বরং 250 ওয়ার্ডের উপরে উঠবো, উপরে যত উঠতে পারি। তা আমি একটু আগে বলেছি, যারা 7+ ক্যান্ডিডেটস যারা, তারা অবশ্যই 300, 310, 20 ওয়ার্ড লেখে, অর্থাৎ 300+। এটা মাথায় রাখতে হবে, এর নিচে চিন্তা করার সুযোগ নেই। এবং ওয়ার্ডগুলো প্রয়োজনে গুনে নিতে হবে, যে আগে টেস্ট দেওয়ার আগে বারবার করে এসে লিখতে হবে, এসে লিখে সেখানে গুনতে হবে যে আমি কয়টা ওয়ার্ড দিয়েছি, আমার এখানে 250+ হচ্ছে কিনা বা 300+ হচ্ছে কিনা, আগে গুনে গুনে সেখানে একটা হ্যাবিট তৈরি করে নিতে হবে লেখার। আচ্ছা, এমডি জহির আমার বন্ধু, থ্যাংক ইউ জহির। হাই জহির, অনেকদিন পরে আসলে লাইভে আসছি, আমরা কথা বলবো ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, তো আমাদের আমি যেটা বলছি যে হ্যাঁ, 300 ওয়ার্ডের 300+ আমাকে চিন্তা করতে হবে। ফৌজি ইসমিন কি বলছে, স্যার আপনি এত ভালো বুঝান কেমনে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি চেষ্টা করি ভালো বোঝানোর জন্য। আচ্ছা, তো আমরা যে পয়েন্টসে আছিলাম,
সেখানে চলে যাই। আমি বলেছি যে হ্যাঁ হ্যাঁ, তিনটা কন্ডিশনসের কথা অলরেডি বলেই ফেলছি। যারা 7+ পেতে চায় তাদের জন্য তিনটা কন্ডিশনস থেকেই গেল। এক হচ্ছে আমাদের সেখানে আমি কি বলেছি, স্ট্রং লজিক্স এন্ড এক্সাম্পলস, এবং স্ট্রং লজিক্স এন্ড এক্সাম্পলসগুলো কোত্থেকে আসবে, কি আসে কি বিষয়, সে ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি। আমি সেকেন্ডলি বলেছি ক্লিয়ার কনসেপ্ট, অবশ্যই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিব। আমি খাতা কাটতে গিয়ে এরকম দেখেছি, আমার এক্সপিরিয়েন্স রয়েছে অনেক বেশি, যে টপিকের উপরে আলোচনা এসেছে ক্যান্ডিডেট সেই টপিকের আলোচনাতে নেই, সেই ওর মতো করেই একটা আলোচনা প্রগ্রেস করে চলে গেছে। ঠিক আছে, অনেক কষ্ট করে লিখেছে, বাট স্কোর দেওয়ার মতো কোনো সুযোগই পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে আমরা বারবার করে বলবো যে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আমি শুরুতে বলিনি, এখন মনে আসছে, আমাদের যে টাইম ফ্রেম মেকিং এর একটা ব্যাপার আছে। ফ্রেম মেকিং এসে রাইটিং এর ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 5 মিনিটস সময় হাতে নিয়ে নিব ফ্রেম মেকিং করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং গুরুত্বপূর্ণ একটা কাজ। যে সমস্ত ক্যান্ডিডেটস এই ধরনের চিন্তাতে এখনো নাই, তাদেরকে অবশ্যই এই চিন্তাতে আসা উচিত যে ফ্রেম মেকিং টাইমটা আলাদা করে রাখা। অর্থাৎ এসেটা লেখা শুরু করব, তার আগে 5 মিনিট সময় হাতে নিয়ে নিব, অন্তত পক্ষে অ্যাটলিস্ট 5 মিনিটস হাতে নিয়ে নিব, যে আমি কোশ্চেনটা ভালো করে বুঝছি কিনা, কোশ্চেনটা ভালো করে বুঝবো, কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করব, কোশ্চেনের ডিমান্ড বুঝবো। কোশ্চেনের ডিমান্ড বুঝার পরে আমার আইডিয়া জেনারেট করার পালা, আইডিয়া গ্যাদার করা পালা, যে আমি এখানে কি লিখব, কি এক্সাম্পল দিব, আমি এখানে কি এক্সাম্পল দিব, আমি কি লজিক দিব। ঠিক আছে, আমি প্রথম প্যারাতে কি লিখবো, দ্বিতীয় প্যারাতে কি লিখবো, টোটাল একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা তৈরি করে ফেলবো এই 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, এবং ওই যে কিওয়ার্ড ভেরিয়েশনের যে ব্যাপারটা আছে, ওয়ার্ড ভেরিয়েশনগুলো কি কি ওয়ার্ড লিখবো ভেরিয়েশন করার ক্ষেত্রে, সেগুলো আমি রেডি করে ফেলবো। কেমন? আর এই কাজটা আমরা কিছু ক্যান্ডিডেটসকে দেখেছি কোশ্চেনের উপরে টুকে নিতে। দ্যাট ইজ এ ভেরি গুড সাইন, যে আমরা ইন্সপায়ার করবো ক্যান্ডিডেটসদেরকে কোশ্চেনের উপরে লেখাটা দোষের কিছু না। খাতার ভিতরে আমার মনে আছে আমরা একটা রিয়েল টেস্টের ক্ষেত্রে, মানে আমরা পরীক্ষাগুলোতে একটা পেজকে আমরা রাফ পেজ হিসেবে বলতাম, সেখানে কাটাকাটি করতাম, এটা সেটা করতাম, হাবিজাবি করতাম। তো আইএলটিএস এর ক্ষেত্রে তো ও ধরনের কোনো সুযোগ থাকে না। এই জন্য আমরা বলবো যে কোশ্চেনের উপরে এই কাজটা করে ফেলতে, কোশ্চেনের উপরে খুব দ্রুত জট ডাউন করতে, যে আইডিয়াটা কোন লজিক দিচ্ছি, কি এক্সাম্পল দিচ্ছি, এরপর প্রথম প্যারাতে কি লিখছি, এরপরে কি লিখবো, এরপরে কি লিখবো, বা আমাদের ওয়ার্ড ভেরিয়েশনের ওয়ার্ডগুলো কি কি হবে, এগুলো সবগুলো একটা ফোকাস তৈরি করে ফেলতে পারি আমি এই 5 মিনিটের ভিতরে। কোশ্চেনের উপরে জট ডাউন করে রাখতে পারবো। এই জট ডাউন করাটা খুবই জরুরি। যখন আমাদের সাজেদ আহমেদ কি বলছেন, স্যার আমি আপনার সাথে আপনার ভিডিও দেখে ভালো রেজাল্ট করছি, থ্যাংকস ইউ স্যার, দি বেস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ইন্সপায়ারিং মি। আচ্ছা, তো আমাদের এরপরের কথা যেটা বলছিলাম, যে এসএ রেটিং এর ক্ষেত্রে আমরা এই 3টা শর্ত মেনে চলবো। অ্যান্ড আর একটা কথা আমি বলে আলোচনা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা আরো অন্য টাইমে আমরা লাইভে আসবো ইনশাল্লাহ, ডিটেলস আলোচনা করব। তোমাদের যে ডিমান্ডগুলো রয়েছে, তোমাদের ডিমান্ডগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারো, যে তোমাদের কোন কোন বিষয়ে আলোচনা করলে, কোন কোন মডিউল নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হবে, এগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারো। দেন আমি পরবর্তীতে আবারও লাইভে এসে সেগুলো নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি এসএ রাইটিংয়ের ক্ষেত্রে সর্বশেষ যে কথাটা বলতে চাই, সেখানে আমাদের রাইটিংয়ের যে সেন্টেন্স মেকিংটা, সেন্টেন্সগুলো কিভাবে আমরা তৈরি করবো সে ব্যাপারে একটু ফোকাস করে দিই। আমরা এসএ রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব সিম্পল সেন্টেন্সকে অ্যাভয়েড করার জন্য। আমি বলবো না যে সিম্পল সেন্টেন্স লিখবো না, সেটা আমি বলবো না, তবে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা চেষ্টা করব সিম্পল সেন্টেন্সকে অ্যাভয়েড করার জন্য। সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্সকে প্রায়োরিটি দিব। আমি আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা
সেন্টেন্স, এই তিন ধরনের সেন্টেন্স নিয়েই আমরা মূলত এসএ রাইটিংটা কমপ্লিট করার চেষ্টা করব। সাজিদ আহমেদ কি বলছে, স্যার আপনি আমাকে পড়ায়েন। ওকে, ইনশাল্লাহ, ঠিক আছে। অ্যান্ড আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আসলে অনেক লম্বা সময় হয়ে গেছে, তো আমরা আবারও লাইভে আসবো। আবারও বলছি, তোমাদের যে সমস্ত বিষয়গুলোর উপরে তোমাদের টিপস টেকনিক্সের দরকার, তোমাদের সেই টিপ টেকনিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লাইভে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং সবার স্কোর যেন তাদের এক্সপেক্টেড অনুযায়ী হয় সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।